আপনার কাছে কি মনে হয় যে শ্বেতপত্রটা আপনি এখনো দেখেন নাই, কিন্তু আমি কিন্তু দেখছি, এটা ইন্টারেস্টিং। আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে, আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে। তো আপনার কাছে কি মনে হয় যে এই 23,400 কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা আসলে 28 লাখ কোটি টাকা বলতেছি, এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে? কারণ এত টাকা দুর্নীতি হইলে মানে নাসিরুদ্দিন হজ্জার গল্প আছে না, এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই, আর বিড়ালটা হয় তাহলে মাংসটা কই। মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি? মানে মানে আমি দেখা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাস্য কিনা এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে নাকি একটা বড় না, অবশ্যই শুনুন, একটা শ্বেতপত্র মানেই যে এটার প্রতিটা তথ্য একেবারেই একটা নিখাত এবং নিশ্চিত ভাবে হবে তেমন তো কথা না। তারা সময় হতে পেয়েছিলেন জাস্ট 2.5 মাস, তাই না? এর মধ্যে প্রতিটা খুঁটিয়ে দেখা সম্ভব না। খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোপে টিকছে না, এটা হতে পারে। কিন্তু আমরা জানি যে একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি নিঃশব্দেই বাইরে চলেছে। দুর্নীতির টাকা ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয়ভাবে, কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না, কাজে তারা এটাকে পাচার করে দেবেন, এটাই স্বাভাবিক। এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসাবে এক একটা প্রজেক্ট। ধরুন আনুমানিক কমপক্ষে 5, কেউ কেউ বলেন 8 বিলিয়ন ডলার চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে, যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প। খুব কনজারভেটিভ এস্টিমেট যে 5 বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে। আপনি হিসাব করুন তাহলে। এইভাবে কিন্তু যদি যেতে থাকে, আপনি যদি অন্যান্য প্রজেক্ট গুলি দেখেন, প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ হয়ে। কিন্তু রূপপুর তো রাশিয়ার, মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি, মানে এটা আমি বলতে পারবো না। তবে হিসাবটা খুব সহজ। হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে ইয়াফিস ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে। এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন। ইন্টারেস্টিং। আমরা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা, আমি নামই বলি, ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন। হেনস্থা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ কেউ, আমরা যতটুকু দেখেছি তার চেয়েও বেশিও নাকি ঘটেছে, যারা দায়ী। মানে আমরা এটার মধ্যে দেখতে পাই সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই? মানে মানে জেনেভাতে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন, সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা? দেখুন, প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি, আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি। প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত। আমি আসিফ নজরুলের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং এই জিনিসটা আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি লজ্জিত এবং দুঃখিত যে এই ঘটনাটা ঘটেছে। অবশ্যই এটা কোনো অবস্থাতে ঘটা উচিত ছিল না। যেই একজন অফিসার এবং দায়িত্ব ছিল তাকে প্রোটোকল দেওয়া ওই মুহূর্তে, কারণ ওখানে আমি একটা কথা বলি, মানে সুইস নিয়ম অনুযায়ী শুধু আসলে ফুল টাইম সিকিউরিটি তারা দেয় শুধু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং ক্ষেত্র বিশেষে পররাষ্ট্রমন্ত্রী। অন্যদের ক্ষেত্রে তারা যদি তারা স্পেসিফিক ইয়া পায়, মানে থ্রেট পায়, তখন তারা দেয়। এখন এই ঘটনাটা কিন্তু এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে। এখন আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে এই ধরনের ঘটনা যেন কোনো অবস্থাতেই ঘটতে না পারে, আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই জন্যই বলছি যে এটা প্রথম ঘটেছে এবং সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি এবং লজ্জিত বোধ করছি যে এটা আসিফ নজরুল একজন বন্ধু মানুষ, তার ক্ষেত্রে এটা ঘটেছে এবং অত্যন্ত জ্যেষ্ঠ একজন উপদেষ্টা। যে অফিসার তার সাথে প্রোটোকলের জন্য নিয়োজিত ছিল সে নির্লিপ্ত ছিল বা চুপ ছিল, এটা গ্রহণযোগ্য না। তাকে আমরা নিয়ে এসেছি এবং আমি একটা এনকোয়ারি করেছি। এনকোয়ারিতে একজন উচ্চপদস্থ অফিসারকে পাঠানো হয়েছে এবং তাকে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি, সে যাওয়ার আগে আসিফ নজরুলের সাথে কথা বলে গেছে। আমি বলেছি, আসিফ নজরুল সাহেবের সাথে তুমি কথা বলো, ওনার যা যা সন্দেহ আছে, যা কিছু অভিযোগ আছে সবগুলি তুমি শোনো। আমি তাকে এটা বলে দিয়েছি যে তুমি ওখানে যাচ্ছ, তুমি আমার কর্মকর্তা, এটা ঠিক, কিন্তু তুমি সেটা সম্পূর্ণ ভুলে যাবে ওখানে গিয়ে। সে একজন অত্যন্ত ভালো এবং পরিষ্কার মানুষ। আমি তাকে বলছি, তুমি কিন্তু তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি সম্পূর্ণ নির্মোহভাবে তুমি এটার দিকে তাকাবা এবং আমাকে রিপোর্ট দিবে। আমি সেই রিপোর্টের প্রতীক্ষা আছি। যদি দেখি যে আসলে আর কারো কোনো দোষ আছে, নিতান্তই একটা হঠাৎ করে ঘটনা নয়, যদি কেউ দায়ী হয় অবশ্যই তাকে সেটা মূল্য দিতে হবে। জনাব তৌহিদ হোসেন, আপনি জানেন যে জনাব তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন, এই বিষয়গুলি স্পষ্ট হচ্ছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে এগুলি কিভাবে ডিল করা হচ্ছে? মানে
কেন এই প্রশ্নটা হচ্ছে, অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি আসলে এখন ক্ষমতায় আছেন, আপনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি বিএনপি রাজনীতিবিদদের ক্ষেত্রেই দিতে হচ্ছে নানা কারণে। আবার কেউ কেউ বলছেন যে আপনারা একটু বিমাতা সুলভ আচরণ বিএনপির সঙ্গে করছেন। মানে দুটিই আমরা শুনছি, আসলে কোনটি এক্ষেত্রে ঠিক আমাদের যদি একটু বলেন। যেহেতু আপনি পরস্পর বিরোধী দুটো তথ্য পাচ্ছেন, জি, কাজেই আপনি ধরে নিতে পারেন যে আমরা সঠিক কাজটি করছি। তারা কি আমরা অবশ্যই কোনো বিমাতা সুলভ আচরণ করছি না, অবশ্যই বাড়াবাড়ি কিছু করছি না। আপনারা জানেন যে বেগম জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি নিগৃহীত হয়েছেন দীর্ঘদিন, অত্যন্ত অসুস্থ। তাকে কাজেই তিনি যাতে চিকিৎসার জন্য যেতে পারেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সেটা আমরা সহায়তা করছি এবং এটা আমি মনে করি যে সঠিক কাজটি করা হচ্ছে। জনাব তারেক রহমানের ফেরার ব্যাপারে অন্তত আমার কাছে এখন পর্যন্ত কোনো কিছু আসেনি যে তাকে হেল্প করতে হবে, কিছু হেল্প করতে হওয়ার কথাও না। তিনি একজন রিলেটিভলি ইয়াং মানুষ, উনি যখন মনে করবেন তুমি দেশে আসবেন, তার এগেইনস্টে যদি মামলা না থাকে আসতেই পারেন। আপনি জানেন কি যে তার স্ট্যাটাসটা কি? জনাব তারেক রহমান কি এখন বাংলাদেশের নাগরিক, ব্রিটেনের নাগরিক? পাসপোর্ট বাদ দিছেন, পাসপোর্ট আসে, আসলে কি মানে স্ট্যাটাসটা কি তার এখন? আমি আসলে সত্যিকার অর্থে এ ব্যাপারে আপনার নিশ্চিত কোনো তথ্য আমার কাছে নেই। আপনার কৌতূহল হয় না? তো আপনার কৌতূহল হয় না? সত্যি কথা বলি, কৌতূহল, আমার তো সাংঘাতিক কৌতূহল। আমি আপনার চেয়ারে বসলে প্রথমেই দেখতাম যে আসলে উনি কি এখন এটা দেখার জন্য। শেখ হাসিনারটাও আমার দেখার দারুণ কৌতূহল হয়, তারেক সাহেবেরটাও দেখার দারুণ কৌতূহল হয় যে মানে তাদের স্ট্যাটাসটা। দেখুন আপনার যা পেশা, ওখানে কৌতূহলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর আমার যা পেশা, সেখানে কৌতূহলটাকে চেপে রাখাটা হলো কাজ ছিল। এখন আমি বলি না সেটা, আমি তখন আসলে আমি তখন আর ডিপ্লোম্যাট নই, এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কাজেই সেখানে আমি হয়তো কৌতূহল দেখাতে যাব না, কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে, যদি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সরকারের সময়, সেক্ষেত্রে উনি যদি চান একটা পাসপোর্ট, সেটার জন্য ব্যবস্থা না, ট্রাভেল ডকুমেন্ট হতে পারে। এমনকি যদি উনি দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে গিয়ে, তখন পাসপোর্ট তো ঢাকায় তৈরি হবে। কাজে একটি সময় যদি ওনার থাকে সেটা উনি করতে পারেন, অথবা তিনি আমরা একদিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিতে পারি তাকে, ওয়ান ওয়ে উনি আসবেন ঢাকায়, এসে উনি পাসপোর্ট দিতে পারেন। এটা খুবই একটা প্রসিডিউরাল ব্যাপার। কাজে এটা নিয়ে আমার উৎসাহ তত বেশি না, আপনাদের তো সাংবাদিক উৎসাহ থাকতেই পারে। দাদা উৎসাহ না, কিন্তু আমার অনেক কৌতূহল যে মানে জনাব তারেক রহমান কি তার পাসপোর্ট আসলে তার এতদিন ছিল, আপনার সেই কৌতূহল মেটান না কেন? আপনারা তো মেটাতে পারেন। সুযোগ তো নাই, কেন সাংবাদিকরা তো জিজ্ঞেস করতে পারেন তাকে। দাদা জিজ্ঞেস করা হয় মানে তাকে তো জিজ্ঞেস আমি তো মানে করতেই চাই বা করেছিও আমার মতো করে, কিন্তু জবাব তো আসলে দেওয়া না দেওয়া সেটা এখন আপনি জবাবের অপেক্ষা করেন, দেখেন কি হয়। না জবাবেরই অপেক্ষা করতেছি, আপনাকে শুধু জানতে চাইলাম আর কি। আমার শেষ প্রশ্ন, 21শে আগস্ট গ্রেনেড হামলার ন্যায় বিচার নিশ্চিতের বদলে শেখ হাসিনা